6 মাস বিরতি দিয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে শেষ দিনের প্রচারণা। প্রার্থীরা বিতরণ করছেন লিফলেট, চালিয়ে যাচ্ছেন জনসংযোগ। আওয়ামী লীগ আমলের অপরাজনীতি বন্ধ ও দলীয় লেজুর বৃত্তির বদলে নিজ দায়িত্ব সঠিকভাবে পালনে জোর দিয়েছেন ডাকসুর প্রার্থীরা। রাজনৈতিক অপসংস্কৃতি গোটা দেশকে যেভাবে ধ্বংস করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তা আর হবে না বলছেন নেতারা। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদে। স্বাগত সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সঙ্গে আছে আমি শাজমিন হাসান। এবার জানিয়ে দিচ্ছি শিরোনাম। আওয়ামী লীগের ভালো নেতাদের মনোনয়ন দেবে দল, বললেন জাতীয় পার্টির মুস্তাফিজার। ভারতের দেয়া পরিকল্পনা চলবে না, জানালেন সার্জিস। শুনছিলেন প্রধান শিরোনাম, সংবাদে যা থাকছে। কিশোরগঞ্জে অপরিকল্পিত সেতুর নির্মাণে নরসুন্দা নদীর গতিপথ বদলের শঙ্কা, ব্যাহত হবে নৌ চলাচল বলছেন স্থানীয়রা। এশিয়া কাপে অংশ নিতে আজ আরব আমিরাত যাচ্ছে বাংলাদেশ দল। শিরোপার জয়ের লক্ষ্য লিটন তাসকিনদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আজ শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচার। হল ও ক্যাম্পাসে তৎপর রয়েছেন প্রার্থীরা, বিতরণ করছেন লিফলেট, চালিয়ে যাচ্ছেন জনসংযোগ। নেতারা বলছেন রাজনৈতিক অপসংস্কৃতি গোটা দেশকে যেভাবে ধ্বংস করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তা আর হবে না। এদিকে ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার প্রত্যাশা ভোটারদের। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ, রোববার শেষ হবে আনুষ্ঠানিক প্রচারণা। শনিবার ছুটির দিনে প্রার্থীদের প্রচারণা ছিল হল কেন্দ্রিক। সকালে মহসিন হলে জনসংযোগ করেছে ছাত্রদল। সাইবার বুলিং নিয়ে অভিযোগের পাশাপাশি নিরাপদ ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি দেন ভিপি প্রার্থী। বিরাজনীতিকরণের অপচেষ্টা, সেই জায়গাটা থেকে কিছুটা মতবিরোধ তৈরি হয়েছে। আশা করছি সকল পথের, সকল মতের, সকল ঘরানার যারা ছাত্র রাজনীতি করে কিংবা যারা মত পথের মানুষ আছেন, আশা করছি আমরা এই অতীতের যে আপনার নোংরা রাজনৈতিক সংস্কৃতি, সেটাতে আমরা যেতে চাই না। এদিকে বিজয় ৭১ হলে প্রচারণা শেষে ছাত্র শিবিরের সাদিক কায়েম বলেন, ভোট কেন্দ্র না বাড়ানোয় সমস্যা হতে পারে। ভোটাররা কতটুকু স্বস্তির সাথে তারা ভোট দিতে পারবে সে নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। সেখানে আমরা প্রশাসনকে বলেছি তারা যেন আরও বেশি সেন্টার বাড়ায় এবং একই সাথে ভিতরে যে ভোটগুলো আছে ভোটগুলো যেন আরও বাড়ায়, সেটার জন্য আমরা অনুরোধ করেছি। চিফ রিটার্নিং অফিসার বলেন, অভিযোগ পাল্টা অভিযোগ আমলে নিয়ে সমাধানের চেষ্টা করা হচ্ছে। আরও যে অভিযোগগুলো আসতেছে সেগুলো নিয়ে আমরা দিনরাত কাজ করছি। আমরা চেষ্টা করতেছি এই জিনিসটাকে কত কমিয়ে আনা যায়। আমরা বিটিআরসি থেকে আরম্ভ করে আমাদের বিভিন্ন সাইবার অপরাধ নিয়ন্ত্রণ সংস্থার সাথে আমরা কন্টিনিউয়াসলি যোগাযোগ করতেছি। প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও নির্বাচন সুষ্ঠু হবে এমন প্রত্যাশা শিক্ষার্থীদের। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অপরাজনীতি করলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মতো লাল কার্ড দেখতে হবে বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি প্রার্থী সাদিক কায়েম। আরেক ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, দলীয় রাজনীতি নয়, যে যার দায়িত্ব সঠিকভাবে পালন করলেই তার শ্রেষ্ঠত্ব নির্ধারিত হবে। শনিবার বিকেলে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত নির্বাচনী বিতর্কে এসব কথা বলেন তারা। এ সময় বিতর্ক প্রতিযোগিতায় ডাকসুকে নিয়মিতকরণ এবং সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি বাড়ানোর কথা বলেন ভিপি প্রার্থী উমামা ফাতেমা। বলেন, ছাত্র রাজনীতির কাঠামো পরিবর্তন করে উপযুক্ত নীতিমালা প্রণয়ন জরুরি। আবিদুল ইসলাম খান বলেন, অপরাজনীতি বন্ধ করতে হবে। অপরদিকে সাদিক কায়েম বলেন, স্বৈরাচারী সরকারের আমলে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় তারা যেভাবে আন্দোলন করেছেন সে লড়াই অব্যাহত থাকবে। এদিকে আরেক ভিপি প্রার্থী আব্দুল কাদের বলেন, রাজনৈতিক প্রভাব থেকে দূরে থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কাজ করতে হবে। ডাকসুকে প্রতি বছর ক্যালেন্ডারের আন্ডারে 12 মাস শেষে ডাকসু নির্বাচন করতে হবে। ছাত্র রাজনীতি বলে মাদা সংগঠনের চাপাইয়া দেওয়া কোনো যদি শিক্ষার্থীদের উপর চাপাই দিতে চায়, তাহলে শিক্ষার্থীরা ছাত্রলীগকে যেভাবে লাল কার্ড দেখাইছে
এই কাজ যারা করতে চাইবে তাদেরকে এভাবে লাল কার্ড দেখাবে। যে রাজনৈতিক অপসংস্কৃতির মুখোমুখি হয়ে এই জীবনকে বেছে নিয়েছিলাম, সেই রাজনৈতিক অপসংস্কৃতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে আর আসতে দেওয়া হবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। শনিবার গঠনতন্ত্র অনুযায়ী ভোটার ও প্রার্থিতার অযোগ্য বিবেচিত হওয়ায় তাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2017-18 শিক্ষাবর্ষে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অমর্ত্য রায় জন জাকসুর গঠনতন্ত্রের 4 ও 8 ধারা অনুযায়ী ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য হয়েছেন। তার নাম ভোটার ও প্রার্থী তালিকা থেকে প্রত্যাহার করা হয়েছে। অমর্ত্য রায় ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের একাংশের সাবেক সভাপতি। এদিকে রাতে প্রার্থিতা বাতিলের বিষয়ে সংবাদ সম্মেলন করেছে সম্প্রীতি ঐক্য প্যানেল। এমন পরিস্থিতি তৈরির জন্য নির্বাচন কমিশনের গাফলতি রয়েছে বলে দাবি করেন তারা। কমিশন তাদের গাফিলতির কারণে এই আমাদেরকে এমন একটা জায়গায় ঠেলে দেয়। আমরা অবশ্যই সেটা নিয়ে সকল যে আমাদের নির্বাচন আমরা সম্প্রীতি ঐক্য প্যানেল বাদেও যে আর যতগুলি প্যানেল আছে, যে স্বতন্ত্র প্রার্থীরা আছেন, আমরা আগে তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের সাথে কথা বলে আমরা একজোট হয়ে এটি সিদ্ধান্ত নিতে চাই যে আসলে আমরা সেটা কিভাবে হ্যান্ডেল করব। জাতীয় পার্টির টিকিটে ভোটের মাঠে ফিরতে পারে আওয়ামী লীগ, এমনটাই ইঙ্গিত দিয়েছেন জাতীয় পার্টির একাংশের কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। শনিবার তিনি জানান, ক্লিন ইমেজের আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন দেবে তার দল। এদিকে বিশ্লেষকেরা বলছেন, 24-এর গণহত্যার বিচার ছাড়া স্বৈরশাসক শেখ হাসিনার দলের কাউকে নির্বাচনে আনলে তা হবে আইনের শাসনের প্রতি অবজ্ঞা। ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট রেখে আগস্টে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ছাত্র জনতার অভ্যুত্থানে পলাতক শেখ হাসিনার দল আওয়ামী লীগ এই নির্বাচনে আসতে পারছে না। তবে ফেসিবাদ টেকানোর বিশ্বস্ত সঙ্গী জাতীয় পার্টি জানিয়েছে, লাঙ্গলে ভোটে টিকিট পাবে নৌকার নেতারা। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত নেতাদের বিচার চলাকালে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আলোচনায় ছিল জাতীয় পার্টির মাধ্যমে পুনর্বাসিত হবে শেখ হাসিনার দল। শনিবার রংপুরে জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তফা সেটি খোলাসা করলেন। আমরা এই স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে আসি এবং এই মুক্তিযোদ্ধাদের সঙ্গে আছি। আওয়ামী লীগের যেখানে সমর্থন আছে সেখানে যদি জাতীয় পার্টিকে যোগদান করে কেউ সেজন্য ক্লিন ইমেজের লোক যদি জাতীয় পার্টিতে যোগদান করে তাহলে তাকে আমরা মনোনয়ন দেবো না কেন, অবশ্যই দেবো। এর মধ্য দিয়েই হোক না কেন, যারা 24-এর গণহত্যাকারী তারা বিচার ছাড়া পুনর্বাসিত হওয়া, গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি এক রকমের বৃদ্ধাঙ্গুলি দেখানো হবে। জাপার উপর ভর দিয়ে তারা ফিরে আসতে পারে, তাহলে আমি বলবো এটার দায় ভার সম্পূর্ণভাবে এই বিচার বিভাগ এবং সরকারের উপর। জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগের নেতাদের মনোনয়ন দেওয়ার ঘোষণা জনবিরোধী মন্তব্য করেন অধ্যাপক সাহাবুল হক, এবং তা করা হলে রাজনীতির দুর্বৃত্তায়ন আরও বাড়বে বলেও জানান তিনি। 1,500 শিক্ষার্থী শহীদ হয়েছেন, 20,000-এর বেশি আহত হয়েছেন। সব কিছু ভুলণ্ঠিত করে দিয়ে তারা যে সিদ্ধান্তটা নিয়েছেন, এই সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে অনৈতিক একটি সিদ্ধান্ত। এই স্টেটমেন্টের মাধ্যমে এটা প্রমাণ হলো যে তারা একে অপরের বন্ধু। রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা ভারতের দেয়া বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার বিকেলে পঞ্চগড় শেরে বাংলা পার্ক এলাকায় এক মতবিনিময় সভা শেষে তিনি এই কথা বলেন। সার্জিস আলম বলেন, বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে আওয়ামী লীগ। শাপলা চত্বরে নিরীহ আলেমদের ও 24 গণঅভ্যুত্থানে ছাত্র জনতা হত্যাকারী আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না। নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, জাতীয় পার্টিকে ধরে আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টার মাধ্যমে অনেকে দেশে গৃহযুদ্ধ বাঁধাতে চায়। তাই আওয়ামী লীগের মতো তাদেরও সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ভালো নেতা খারাপ নেতার কিছু নাই। এই রিফাইন্ড আওয়ামী লীগের যে গল্প, এই আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের চামচা জাতীয় পার্টির কো চেয়ারম্যান দিতেছে, এই রিফাইন্ড আওয়ামী লীগের আইডিয়া হইতেছে ভারতের দেয়া আইডিয়া। এই আইডিয়া এই বাংলাদেশে বাস্তবায়ন হবে না, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে। যে সরকার মাচা রক্ষা করতে পারে না, সেই সরকার নির্বাচনের জন্য প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। শনিবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আয়োজিত সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, জাতীয় পার্টির ওপর অন্যায় চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, সব ষড়যন্ত্র রুখিয়ে দেওয়ার ঘোষণা দেন তিনি। বলেন, জাতীয় পার্টির কার্যালয় যতবার ভাঙা হবে ততবার বড় পরিসরে ফিরবে।
আওয়ামী লীগের ক্লিন ইমেজের প্রার্থীদের জাতীয় পার্টি থেকে মনোনয়ন দেওয়ার বিষয়ে জাপা কো চেয়ারম্যানের বক্তব্যকে তার ব্যক্তিগত মত বলে জানান মহাসচিব। দলীয় ফোরামে এমন কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। দেশের সরকার মত নিয়ন্ত্রণ করতে পারে না, দেশের সরকার মাজার নিয়ন্ত্রণ রক্ষা করতে পারে না, মত না রাজনৈতিক কর্মসূচি, আমি মনে করি সেই সরকার নির্বাচনের জন্য প্রস্তুত না। রাজবাড়ীতে দরবার শরীফে ভাঙচুর ও কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, এই বিষয়ে ব্যবস্থা নেবে সরকার। তবে রাজনৈতিক কোনো হামলার ঘটনাকে মব বলা যাবে না বলেও মন্তব্য তার। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, নির্বাচনে আওয়ামী লীগের কোনো সুযোগ না থাকায় এসব ষড়যন্ত্র চলছে। শনিবার সকালে রাজধানী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজন করা হয় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নতুন কর্মকর্তা কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান। এতে প্রধান অতিথি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, কোনো দলের নয়, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হলে সে জনবলই রাষ্ট্রের সম্পদ। স্বচ্ছতা এবং ঘুষ কিংবা স্বজনপ্রীতির বাইরে থেকে স্বচ্ছভাবে নিয়োগ দেওয়া যায়, তাহলে যারা নিয়োগ পাবে তারা সকলেই আমার সম্পদ, তারা সকলেই দেশের সম্পদ। পরে সাংবাদিকদের প্রশ্নে রাজবাড়ীতে কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনাকে নিন্দনীয় বলে মন্তব্য করেন উপদেষ্টা। জানান, স্থানীয় কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। মাজার সহ যে কোনো এই ধরনের প্রতিষ্ঠানে হামলা সরকার প্রশ্রয় দেবে না। তবে সেখানে আমরা জেনেছি যে ইতোপূর্বেই স্থানীয় জনগণের পক্ষ থেকে জেলা প্রশাসন বরাবর চেষ্টা করা হয়েছিল এটা মীমাংসা করার জন্য। তো সেখানে কোন কোন অফিসারের আসলে দায় আছে এবং কাদের নিবৃত্ত থাকার কারণে কিংবা দায়িত্ব পালনে অবহেলার কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আমরা দেখব। আসিফ মাহমুদ বলেন, জাতীয় পার্টির অফিসে ভাঙচুরের ঘটনা রাজনৈতিক, একে মব হিসেবে অভিহিত করা যাবে না। নির্বাচন বানচালে একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তার। কোনো একটা রাজনৈতিক দলের কর্মসূচিকে মব বলতে পারেন না, এটা আমি এর আগেও বলেছি যে গণ অধিকার পরিষদের তারা একটা নিবন্ধিত রাজনৈতিক দল। আওয়ামী লীগকে ফিরিয়ে একটা ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল, যা কিন্তু তারা এখন দেখতে পাচ্ছে যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন হতে যাচ্ছে সেখানে ফ্যাসিবাদীদের অংশগ্রহণ করার সুযোগটা থাকছে না বলে তাদের এখন মাথা নষ্ট হয়ে গেছে। আদালতে সাংবাদিকদের উপর হামলার ঘটনাকে নিন্দনীয় বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ। আইনজীবীদের আরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যারা কবর থেকে মরদেহ তুলে পুড়িয়েছে তাদের বিচারের আওতায় আনা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। শনিবার রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে দলটির কেন্দ্রীয় কার্যালয় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় আক্তার আরও বলেন, কাবা শরীফের আদলে যারা কবর তৈরি করেছেন তাদের বিচারের আওতায় আনা জরুরি। আলোচনা সভায় বক্তারা জানান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এক আদর্শ চরিত্র এবং তার জন্ম ও ওফাতের পবিত্র স্মৃতি বিজড়িত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত একটা দিন। কাবা ঘরের আদলে কবর বানিয়েছে, তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানো যেমন আমাদের কর্তব্য, একই সাথে সংযত থাকাও আমাদের কর্তব্য ছিল। কিন্তু একটা লাশকে তিনি তো আল্লাহর কাছে সুপর্দ হয়ে গেছেন, তার বিচারের দায়ভার তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেছে। অবৈধ সীসা বিক্রির অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধান সহ 9 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালত এই আদেশ দেন। এর আগে তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অভিযোগে বলা হয়, গত 6 সেপ্টেম্বর গুলশান থানার বাড়িধারার ডিপ্লোম্যাটিক জোনের এক রেস্তোরাঁয় অবৈধ মাদক বিক্রির তথ্য পায় পুলিশ। পরে আসামিরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। ঘটনাস্থল থেকে 6.5 কেজি সীসা সহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। এই ঘটনায় গুলশান থানায় মামলা হয়। জুলাই গণঅভ্যুত্থানে 54টি স্থানে 914 জন শহীদের তালিকা প্রকাশ করেছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স বাংলাদেশ। শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির মুখপাত্র ফান্তাসির মাহমুদ।
বলেন, রক্তক্ষয়ী বিপ্লবের পরও সরকারের নির্লিপ্ত ভূমিকা গণহত্যার বিচার না হওয়ার ভয়াবহ নজির তৈরি করেছে। পুলিশ ও বিজিবির গুলিতে সর্বাধিক শহীদ হয়েছেন দাবি করে দ্রুত বিচার নিশ্চিতের দাবি তার। পাশাপাশি বিজিবি প্রধানের পদত্যাগের দাবিও জানান। সংগঠনের নেতারা আশঙ্কা প্রকাশ করেন, শহীদদের মর্যাদা রক্ষা ও হত্যাকারীদের বিচারের ব্যবস্থা না হলে অতীতের পুনরাবৃত্তি ঘটতে পারে। একই সঙ্গে শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তারা। একটা ভয়ঙ্কর উদাহরণ তৈরি করে দিয়ে গিয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশে গণহত্যার বিচার হয় না। এদেশে হাজার হাজার মানুষ মেরে মানুষ সিলেটের দ্বীপ পেয়ে যায়, মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়। অর্থাৎ ভবিষ্যতে কেউ যদি কখনো গণহত্যা চালাতে চায় সে পারবে। কিশোরগঞ্জে নরসুন্দা নদীতে অপরিকল্পিতভাবে সেতু নির্মাণের কারণে নদীর গতিপথ পরিবর্তনের শঙ্কায় স্থানীয়রা। এতে ব্যাহত হবে নৌযান চলাচল। এ বিষয়ে এলজিইডি কর্মকর্তাদের উদাসীনতাকে দায়ী করছেন এলাকাবাসী। আর পরিবেশ আন্দোলনকারীদের মতে এ ধরনের অপরিকল্পিত সেতু নির্মাণের কারণে জনভোগান্তি কমার বদলে বাড়ছে। কিশোরগঞ্জের নরসুন্দা নদীর উপর গত ৭ অক্টোবর সেতু নির্মাণের কাজ শুরু করে এলজিইডি। সদর উপজেলার রঘুখালী এলাকায় ৪০ মিটার দীর্ঘ সেতুটির কাজ ৪০% শেষ। কিন্তু এরপরই দেখা দেয় বিপত্তি। এলাকার লোকজন অভিযোগ করছেন, ত্রুটিপূর্ণভাবে সেতুটি নির্মাণের কারণে নদীর পানি প্রবাহ বাধার মুখে পড়বে। নৌকা চলাচলের মতো পর্যাপ্ত উচ্চতাও রাখা হয়নি বলে দাবি তাদের। ইঞ্জিনিয়ার যে কিভাবে এত নিচু করে ব্রিজটার প্ল্যানটা পাস করলো, এটা আসলে আমরা এলাকাবাসী আসলে বোধগম্য নয়। এটা তো কোনো ব্রিজ হইতেছে না, এটা ব্রিজের মধ্যে পিলার হয় বা ব্রিজ অনেক উঁচু হয়, এটাতে 2 দিন পরে কোনো নৌকা যাইতে পারবে না। অপরিকল্পিতভাবে সেতু নির্মাণে তার সুবিধার বদলে জনদুর্ভোগের কারণ হবে বলছেন বিশিষ্টজনেরা। নদীর গতিপথ স্বাভাবিক রাখতে নতুন করে সেতু প্রকল্প হাতে নেয়ার দাবি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের। ব্রিজের গার্ডার দিয়ে অলরেডি নদীটাকে মেরে ফেলা হয়েছে এবং এইখানে ব্রিজ যেভাবে করার কথা এইভাবে না করে তারা এটা টোটালি একটা বাঁধের মতো করে দিছে এবং নদীর যে মৃত্যুর জন্য যে দায়ী এই অপরিকল্পিত ব্রিজগুলো। এ বিষয়ে ঠিকাদার মোহাম্মদ মমিনুল হক ভৈরবের সঙ্গে যোগাযোগ করা হলেও কথা বলতে রাজি হননি। এদিকে অভিযোগের বিষয়ে নিজের দায় এড়িয়ে যান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা। কর্মরত ছিলাম না, এটা ডিটেলসটা আমি এই মুহূর্তে আমার জানা নেই, তবে এটা ডিজাইনটা সদর দপ্তর থেকে হয় বা এখান থেকে যেটা সার্ভে করে গেছে সেই সার্ভে রিপোর্টের বেসিসে হয়েছে। যদি কোনো ভুল ত্রুটি থাকে এটা ওনারা বিবেচনা করবে। সেতুটি নির্মাণে খরচ ধরা হয়েছে 2,34,00,000 টাকা। 11 মাসে শেষ হয়েছে 40% কাজ, বাকি 60% আগামী মাসে শেষ করার কথা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য সেন্ট মার্টিন দ্বীপে নেই আগুন নেভানোর সরকারি কোনো ব্যবস্থা। দ্বীপের বেশিরভাগ রিসর্ট হোটেলেও পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় ঝুঁকিতে পর্যটকরা। যে কোনো সময় বড় ধরনের অগ্নি দুর্ঘটনার শঙ্কায় থাকতে হয় এলাকাবাসী ও পর্যটন ব্যবসায়ীদের। দ্রুত দ্বীপে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থাপনের দাবি তাদের। আর এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বাজারে আলুর দাম পড়ে যাওয়ার বিপাকে ঠাকুরগাঁয়ের চাষিরা মৌসুমের শুরুতে ভালো দাম পেলেও এখন পড়তি বাজারে উৎপাদন খরচ তোলা নিয়েই দুশ্চিন্তায় তারা। এছাড়া পাইকাররা সরকারের বেঁধে দেওয়া সর্বনিম্ন দাম না মানায় বঞ্চিত চাষিরা। সংকট কাটাতে আলুর রপ্তানি বাড়ানো ও মূল্য তদারকির তাগিদ তাদের। বছরের শুরুতে ঠাকুরগাঁয়ে 70 থেকে 80 টাকা কেজি দরে আলু বিক্রি হলেও মার্চ থেকে পড়া শুরু করে দাম। বর্তমানে খুচরা বাজারে আলুর দাম সর্বোচ্চ 18 টাকা আর হিমাগারে 13 থেকে 14 টাকা কেজি। কৃষকরা জানান, বীজ ও সারের দাম বেশি পড়ায় এই মৌসুমে প্রতি কেজি আলুর উৎপাদন খরচ 17 থেকে 18 টাকা। এর সাথে হিমাগার খরচ, বস্তা ও পরিবহন ব্যয় মিলিয়ে প্রতি কেজি আলুতে বাড়তি খরচ 11 টাকা। সরকার হিমাগার গেটে আলুর সর্বনিম্ন দাম 22 টাকা নির্ধারণ করলেও তা মানছেন না কেউ, অভিযোগ চাষিদের। এখনো আড়তে কোনো কেনাবেচা নাই, বাড়িঘর আলুর লোক এখনো খাচ্ছে, এই জন্য আমাদের দোকানে এখনো কেনাবেচা নাই। সব বেচা কিনা করে কোনো আলুর টাকা পায় না, 100-150 টাকা মাত্র পায়। এই জন্য আলু বর্তমান কিনা বেচা বন্ধ। আসতেছি সে ঘুরে যাচ্ছি, মনে করেন যে আলুর দাম তো কম, আবার স্টোর ভাড়া দিয়ে একটা বস্তা বেচতে গেলে 150 টাকার মতো থাকবে।
জেলায় ১৯টি হিমাগারে প্রায় ১,৩০,০০০ টন আলু মজুত আছে। দাম না পাওয়ায় বেশিরভাগ কৃষক আলু বিক্রি করছেন না, জানালেন হিমাগারের কর্মকর্তা। এই আলু যদি আপনার মনে করেন কোল্ড স্টোর থেকে বাহির না হয়, এখানে দেখা যাবে আপনার মালিক পক্ষ অনেক ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, তার সাথে যারা আলু মজুত করছে, ব্যবসায়ী হোক বা কৃষক হোক, সবাই এই আলু রাখাতেও অনেক ক্ষতিগ্রস্ত। কৃষি বিভাগ বলছে এবার ঠাকুরগাঁও এবং এর আশেপাশের জেলাতে আলুর উৎপাদন বেশি হওয়ায় চাষিরা আশানুরূপ দাম পাচ্ছেন না। তবে অনেক চাষি বীজ আলু সংরক্ষণ করছেন, তাই আলুর চাষ কমবে না আশা কৃষি কর্মকর্তার। কি পরিমাণ আবাদ হচ্ছে সেই ইয়াটা যদি একটু কৃষক রাখে, তাহলে হচ্ছে যে কৃষক এই ক্ষতিগুলো থেকে মানে মুক্তি পাইতে পারে। জেলায় এবার ২৭,৫০০ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বাড়তি ৭,০০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এছাড়া আগাম জাতের আলু চাষ হয়েছে আরও ১০,০০০ হেক্টর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁপাইনবাবগঞ্জে আশিনা আম নিয়ে বিপাকে চাষিরা। বৃষ্টি বেশি হওয়ায় পোকার আক্রমণে ৫ থেকে ৭% আম পচে গেছে। এছাড়া বাজারে চাহিদা কম হওয়ায় উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় তারা। এদিকে মাছি পোকার আক্রমণ রোধে ফেরোমন ফাঁদ ব্যবহারের পরামর্শ কৃষি বিভাগের। সেপ্টেম্বরেও জমজমাট চাঁপাইনবাবগঞ্জের কানসাট আমের বাজার। বাজারে আধিপত্য আশিনা জাতের আমের। মৌসুমের একেবারে শেষে বাজারে আসে এই আম। ১ দশক আগেও তেমন কদর ছিল না। ধীরে ধীরে সে অবস্থা অনেকটাই বদলেছে। আর ওই আষাঢ় শ্রাবণ মাসে কম খাই, ভাদ্র মাসের দিন পড়লে তখন অন্য আম থাকে না, এই আশিনাই থাকে। এখন কাটিমন আছে খালি এই কয় বছর থেকে। তবে এবছর অতিবৃষ্টির কারণে দেখা দিয়েছে বড় বিপর্যয়। মাছি পোকা বাড়ায় বাজারে ওঠার আগেই পচে গেছে ৫ থেকে ৭% আম। গত বছর বাজারে মন প্রতি ৬,০০০ টাকা বিক্রি হলেও এবছর দাম ৩ থেকে ৪,০০০ টাকা। মানে বর্ষার কারণটা বেশি, তো দেখুন জেনে ক্ষয়ক্ষতি হয়ে শেষ। যে বানটাতে আমটা গেছে আপনার ১০০ মন, বানটাতে পাইছে ৬০ মন ৫০ মন। আম খালি ওই ফুঁড়ে দেয় আর মনে করেন যে নষ্ট হয়ে পচে পড়েছে খালি। জেলায় ৯,০০০ হেক্টর বাগানের জমিতে আশিনা আমের চাষ হয়েছে। ক্ষতি থেকে চাষিদের রক্ষায় নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। মাছি পোকার জন্য আমরা আগে থেকে এপ্রিল মাস থেকেই বলি যে আমাদের ফেরোমন ফাঁদ দেওয়ার জন্য বলি, এবং একই সাথে হচ্ছে ব্যাগিংয়ের জন্য পরামর্শ। যদি কোনো আম চাষি ফেরোমন ফাঁদ ব্যবহার করে অথবা ব্যাগিং করে, তাহলে তার আমের মাছি পোকার উপদ্রব যেমন কমে যাবে, একই সাথে ব্যাগিং করার ফলে আমের রং ভালো হবে। গত বছর জেলায় ৩,৮০,০০০ মেট্রিক টন আম উৎপাদন হয়। এর মধ্যে ১ লাখই আশিনা জাতের, যা বাজারে থাকবে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোনো নেতা বা সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা নয়, অনুষ্ঠানের মূল অতিথি সাধারণ কৃষকরা। এদেশের প্রেক্ষাপটে যা মনে হতে পারে কাল্পনিক, কিন্তু গাজীপুরের কাপাসিয়া এলাকায় সেটাই বাস্তবে ঘটল। কৃষি কথা নিয়ে ব্যতিক্রম এই অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা কৃষক দল। গাজীপুরের কাপাসিয়ায় প্রামাণ্যচিত্র কৃষি কথার প্রদর্শনী হলো। এতে তুলে ধরা হয়েছে বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফার ২৭তম দফা। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন কৃষকরা। প্রামাণ্যচিত্রে ফুটে উঠেছে কৃষকের জীবনের কঠিন বাস্তবতা, চ্যালেঞ্জ এবং অবহেলার ছবি। অনুষ্ঠানেও ১৫ থেকে ২০ জন কৃষক তাদের জীবনের গল্প শোনান। অধিক ভর্তুকি দিয়ে হলেও বিশেষ করে ধান উৎপাদনের জন্য কৃষকদের যতটুকু সম্ভব সহযোগিতা করেন। কৃষি কাজ করতে গেলে আমরা দেখি যে এই কাজে আমাদের লাভ নেই, আমরা ক্ষতিগ্রস্ত হই। প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান। তিনি বলেন, কৃষকরা শুধু ফসল ফলান না, তারা রাষ্ট্র গঠনের কারিগরও। রিসার্চ টিম দীর্ঘদিন পরিকল্পনা করে রিসার্চ করে একটি জিনিস বের করেছেন যে কৃষকদের এই সমস্যার সমাধান করতে একটি জিনিস করা যেতে পারে, আর তার নাম হচ্ছে ফার্মার্স কার্ড। আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে কৃষকদের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন নেতারা। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি। ১৭ বছরের জঞ্জাল চলে গেছে, এখন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে প্রতিজ্ঞাবদ্ধ হই সকল অধিকার আমরা সমুন্নত রাখবো এবং অধিকার নিশ্চিত করব। নির্বাচনের আগে বিভিন্ন জেলা ও উপজেলায় প্রদর্শিত হবে কৃষি কথার নামের এই প্রামাণ্যচিত্র। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বাধার কারণে সাময়িক বন্ধ হলেও কক্সবাজারের বাঁকখালী নদীকে অবশ্যই অবৈধ দখলমুক্ত করা হবে, একথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, মূলধারার গণমাধ্যম অনেক সংবাদ এড়িয়ে গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ঠিকই উঠে আসছে। পরিবেশ রক্ষার এর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। রাজধানীর সিডাপ মিলনায়তনে ঢাকার জলাধার পুনরুদ্ধার চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক নগর সংলাপের আয়োজন করে সাংবাদিকদের একটি ফোরাম। আলোচনায় উঠে আসে নদী, খাল, পুকুর দখল সহ পরিবেশ বিপর্যয়ের নানা দিক। বছরের পর বছর এসব কর্মকাণ্ড চলায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। এ সময় পরিবেশ বাঁচাতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে বলেও জানান। কক্সবাজারে বাধার মুখে অভিযান বন্ধ হলেও বাঁকখালী নদী দখলমুক্ত করা হবেই বলেন উপদেষ্টা। বাঁকখালী নদীকে আমরা অবশ্যই দখলমুক্ত করব। সেজন্য আমরা রাজনৈতিক সমর্থন যেন পাই, প্রশাসনিক সমর্থন যেন পাই। আজকে সেই বাঁকখালী নদী ভাঙতে পরিবর্তিত পরিস্থিতিতে বাধা কেন, বাঁকখালী নদীর দখল ভাঙতে, সেই প্রশ্নের উত্তর আমাদেরকে অবশ্যই খুঁজতে হবে। পরিবেশ রক্ষায় আইনি কাঠামো প্রয়োগ ও সদিচ্ছায় জোর দেন তিনি। অনেক সময় মূলধারার গণমাধ্যমে সংবাদ এড়িয়ে যাওয়ার প্রসঙ্গও টানেন উপদেষ্টা। জনগণকে সবসময় জলাশয় রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে এবং তার সমর্থনটা তাকে প্রকাশ করতে হবে। যদি মূলধারার গণমাধ্যম প্রকাশ নাও করে রাজনৈতিক বিবেচনায়, এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, সেখানে আপনারা মতামত লিখবেন, সেখানে আপনারা প্রতিবাদ দিবেন, ঠিক যেভাবে আপনারা সাদা পাথরের প্রতিবাদ দিয়েছিলেন বলে আমাদের পক্ষে কাজটা সহজ হয়েছিল। উপদেষ্টা বলেন, ঢাকার আশেপাশে 5টি নদী ও 40টি খাল খননের কাজ চলছে। পয়ঃনিষ্কাশনের বর্জ্য ব্যবস্থাপনাও বিবেচনায় রয়েছে। অনুষ্ঠানে নগর উন্নয়ন ও পরিবেশ বিষয়ে প্রতিবেদনের জন্য ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ সহ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদককে তুলে দেওয়া হয় পুরস্কার। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতিসংঘের অধিবেশনে যোগ না দেওয়ার কথা জানানোর পরই ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক ইতিবাচক রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্পর্ক নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইতিবাচক মনোভাবের প্রশংসা করেন তিনি। বলেন, এর প্রতিদান দেবে ভারত। মোদী আরও বলেন, দু দেশের মধ্যে খুবই ইতিবাচক এবং সর্বাত্মক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। এর আগে শুক্রবার ভারত ও রাশিয়াকে চীনের কাছে হারিয়ে ফেলার কথা জানান ট্রাম্প। এরপর আরও একটি পোস্টে বলেন, মোদী সবসময় বন্ধু থাকবেন। ট্রাম্পের এসব মন্তব্যের পর শনিবার এক্স বার্তায় মোদী যুক্তরাষ্ট্রের সাথে ইতিবাচক সম্পর্কের কথা জানালেন। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যাবেন না মোদী। অধিবেশনে ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার জাতিসংঘের আপডেট করা বক্তাদের তালিকা থেকে তথ্য জানা গেছে। সেন্ট মার্টিন দ্বীপে আগুন নিয়ন্ত্রণে নেই সরকারি কোনো ব্যবস্থা। এমনকি দ্বীপের বেশিরভাগ রিসর্ট হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় ঝুঁকিতে পর্যটকরা। এতে দুর্ঘটনার সংখ্যায় থাকতে হয় এলাকাবাসী ও পর্যটন ব্যবসায়ীদের। সীমিত পরিসরে দ্বীপে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থাপনের দাবি তাদের। বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ সেন্ট মার্টিন। চলতি বছরের জানুয়ারিতে সেন্ট মার্টিন দ্বীপের 2টি রিসোর্টে আগুনে পুড়ে ছাই হয়ে যায় সবকিছুই। এরপরে দ্বীপে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে ওঠে প্রশ্ন। প্রবাল এই দ্বীপে অন্তত 12,000 মানুষের বসবাস, অথচ তাদের নিরাপত্তায় নেই আগুন নেভানোর কোনো ব্যবস্থা। সমুদ্রবেষ্টিত এই দ্বীপে অগ্নি নির্বাপন ব্যবস্থা চালু করা সহজ বলছেন দ্বীপবাসী। যে পরিমাণ আগুন, এটা আসলে ওই হাতে ম্যানুয়ালভাবে নিবানো সম্ভব না, অর্থাৎ পুরা ছাই হয়েছে। তারপরেই আগুন লাগলে তো করার কিছু নেই এখানে। আগুন যে নিয়ন্ত্রণের এখন কোনো ধরনের মাধ্যম না সরকারিভাবে। আগুন নেভানোর জন্য যদি ওইখান থেকে লোক পাঠায়, একটা যদি এখানে কোনো ভবন করে, তখন এটা একটু দেশবাসীর জন্য একটু নিরাপদ হয়। দ্বীপে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কোনো ডেভেলপমেন্ট নেই, এটি বাস্তবতা। তবে এটি থাকাটা সমীচীন, যেহেতু এখানে পর্যটকরা যান বছরের একটা বিশেষ সময়। এছাড়া যেহেতু আমাদের স্থানীয় ব্যক্তিবর্গ, স্থানীয় যারা বাসিন্দা যারা আছেন সেন্ট মার্টিনে, তারাও যেহেতু থাকেন, তাদের জন্য এটি জরুরি। আগুনের ক্ষয়ক্ষতি এড়াতে ও পর্যটকদের নিরাপত্তায় দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি দ্বীপের বাসিন্দাদের। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।
আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাই।